মার্কিন বিশ্লেষক মাইকেল রুবিন সম্প্রতি ডক্টর ইউনূসের মুখোশ যেভাবে ছিঁড়ে ফেলেছেন তাতে তার ভক্তদের জন্য এখন আর পালানোর পথ নেই। রুবিন পরিষ্কার করে দিয়েছেন ইউনূসের জায়গায় নোবেল লবিয়েটদের কাতারে নয়, বরং তার জায়গা হওয়া উচিত জেলের সেই কুঠুরিতে যেখানে খুনি আর দাগী আসামিদের রাখা হয়। এই লোকটির বিরুদ্ধে তো এখন সরাসরি খুনের মামলা হওয়া উচিত। গরিবের কথা কিন্তু বাসি হলেও সত্যি হয়। ইউনূসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে এবং তিনি যে দেশ ছাড়তে পারবেন না সেইটা সম্ভবত ইস্যু করা হবে সেনাবাহিনীর তরফ থেকে। এই দায়িত্বটা হয়তো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, অথবা কালকে ক্ষমতা হাতে নেওয়ার পর তারেক রহমান হয়তো এই ব্যাপারে হয়তো নিষেধাজ্ঞা জারি করতে পারেন। অর্থাৎ ইউনূস যেদিক দিয়েই হোক না কেন ফাঁসছেন। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রান্সে অনুষ্ঠিত অলিম্পিক নিয়ে মেতেছিলেন বলে মনে করা হলেও তিনি আসলে ফ্রান্সে বসে বাংলাদেশের সর্বনাশ করছিলেন। 8ই আগস্ট ক্ষমতা দখল করার পর থেকে বিগত 18 মাস বাংলাদেশ কেবল তার সর্বনাশ প্রত্যক্ষ করেছে এবং এই সর্বনাশের বোঝা বাংলাদেশকে টানতে হবে আরো কম করে হলেও 50টি বছর। অবশেষে ভারতের দিল্লির মঞ্চে বসে দেশে ফেরার ঘোষণা দিয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কষ্টের শেষ ছিল না। কিন্তু এবার নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর হঠাৎ করে কার বর্ষায় এবার দেশে আসার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সে ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলাবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাদা মনের মানুষ ইমেজ তৈরি করা হয়েছে বিশ্বজুড়ে, তার পেছনের অন্ধকার সত্যটা কি? মার্কিন বিশ্লেষক মাইকেল রুবিন সম্প্রতি ডক্টর ইউনূসের মুখোশ যেভাবে ছিঁড়ে ফেলেছেন তাতে তার ভক্তদের জন্য এখন আর পালানোর পথ নেই। রুবিন পরিষ্কার করে দিয়েছেন ইউনূসের জায়গায় নোবেল লবিয়েটদের কাতারে নয়, বরং তার জায়গা হওয়া উচিত জেলের সেই কুঠুরিতে যেখানে খুনি আর দাগী আসামিদের রাখা হয়। রুবিন অত্যন্ত ক্ষোভের সাথে প্রশ্ন তুলেছেন, আমরা কেন শুধু ইউনূসের দুর্নীতি নিয়ে কথা বলছি? এই লোকটির বিরুদ্ধে তো এখন সরাসরি খুনের মামলা হওয়া উচিত। রুবিনের দাবি অনুযায়ী ইউনূসের শাসনামলে বাংলাদেশে যে অরাজকতা শুরু হয়েছে তার প্রতিটি রক্তের ফোঁটার দায়ভার এই লোকটির। যেভাবে হিন্দু, খ্রিস্টান আর নিজের রাজনৈতিক বিরোধী মুসলমানদের উপর নির্বিচারে আক্রমণ চালানো হয়েছে, তার মাস্টারমাইন্ড আর কেউ না, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস। রুবিন সরাসরি বলেছেন ইউনূস এখন তার খুনের মামলায় 1 নম্বর আসামি হওয়া উচিত এবং তাকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এই তথাকথিত শান্তির দূত ডক্টর ইউনূস আসলে কতটা নিষ্ঠুর তা বোঝা যায় গণমাধ্যমের উপর তার নগ্ন হামলার চিত্র দেখলে। রুবিন বলেছেন ইউনূস বিরোধীদের দমনে এতটাই অন্ধ যে তিনি ডজন ডজন সাংবাদিককে বিনা কারণে জেলে পুরেছেন। তার সবচেয়ে জঘন্য ব্যাপার হলো সাংবাদিকদের বিরুদ্ধে তিনি সাজানো খুনের মামলা দিয়েছেন। ভাবুন একবার, কলম সৈনিকদের খুনি বানিয়ে সেলে ঢুকিয়ে দেওয়া, এটা কি কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? ইউনূস আসলে সত্যকে জমের মতো ভয় পান, তাই তিনি মুক্ত সাংবাদিকতার ত্রুটি টিপে ধরেছেন, তার কুকুরটি যাতে কেউ প্রকাশ না করতে পারে। এখানে শেষ নয়, রুবিন আরও এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে ইউনূস নাকি জেলখানা খুলে দিয়েছেন দুর্ধর্ষ জঙ্গি আর চরমপন্থীদের জন্য, যারা আগে বাংলাদেশে বোমা হামলা করেছে, নির্বিচারে মানুষ মেরেছে, সেই সব সন্ত্রাসীকে তিনি মুক্তি দিয়েছেন যাতে এই ভাড়াটে খুনিদের দিয়ে তিনি নিজের গদি রক্ষা করতে পারেন। রুবিন সতর্ক করে দিয়েছেন যে ইউনূস বাংলাদেশকে একটা জীবন্ত আগ্নেয়গিরির উপর বসিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মহলে নিজেকে খুব প্রভাবশালী দেখানোর চেষ্টা করেন, কিন্তু রুবিন মনে করে দিয়েছেন যে জর্জ সোরাস বা বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মতো মাফিয়া গোষ্ঠীগুলো টাকা খেয়ে যা ইউনূসকে দেবতুল্য প্রচার করে তারা আসলে ভণ্ড। ইউনূসের এই ইন্টারন্যাশনাল ইমেজটা স্রেফ ডলারে কেনা একটি ভুয়া প্রলেপ। তার আসল চরিত্র হলো একজন চরম মানবাধিকার লঙ্ঘনকারী।
রুবিনের মতে ইউনুসের উপর অবিলম্বে আমেরিকার ম্যাগনিস্টস্কি অ্যাক্ট কার্যকর করে তার সমস্ত সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে নেওয়া উচিত। তাকে একজন আন্তর্জাতিক অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত। রুবিন আরও যোগ করেন যে ইউনুস সারা জীবন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব খুনের অভিযোগ গালগপ্প সাজিয়েছেন, আজ ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে এবং প্রমাণ করছে যে সেই অপরাধে ইউনুস নিজেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। রুবিনের ভাষায় শেখ হাসিনাকে নয়, বরং খুনের দায়ে আজ ডক্টর ইউনুসের ফাঁসি হওয়া উচিত। ইউনুসের দাবি, তিনি গণতন্ত্রের কথা বলেন, কিন্তু তার আমলে শত শত বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং মেধাবী মানুষকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে কেবল তার আনুগত্য না করায়। রুবিনের মতে ইউনুস একটি প্রজন্মের মেধা ধ্বংসের কারিগর। তিনি ডক্টর ইউনুসকে একজন সাইকোপ্যাথিক ডিটেক্টর হিসেবে তুলনা করেন। শান্তির মেডেল পরে তিনি আসলে অশান্তির চাষ করছেন। ডক্টর ইউনুসের হাতে লেগে থাকা রক্তের দাগ কোনো নোবেল প্রাইজ দিয়ে বোঝা সম্ভব নয়। রুবিনের এই বিস্ফোরক সাক্ষাৎকার প্রমাণ করে যে ইউনুসের আন্তর্জাতিক সমর্থন এখন বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। রুবিন দাবি করেছেন ইউনুসকে তার কাজের মাধ্যমেই বিচার করতে হবে, ক্লিন্টন ফাউন্ডেশনের পিআর এজেন্সি দিয়ে নয়। ডক্টর ইউনুসের যে ভয়াবহ বীজ বৃক্ষরোপণ করেছেন তার ফল আজ পুরো জাতিকে ভোগ করতে হচ্ছে। রুবিন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন ইউনুসকে বিচারের আওতায় না আনা পর্যন্ত বাংলাদেশের মাটিতে শান্তি আসবে না। আজ বিশ্ববাসীর সামনে ইউনুস সেই রক্তমাখা চেহারাটা পরিষ্কার হয়ে গেছে, যা এতদিন তিনি পিআর এজেন্সির টাকায় ঢেকে রেখেছিলেন। পাপ বাপকে ছাড়ে না, আর ডক্টর ইউনুসের সেই পাপের ঘোড়া এখন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। যদি বাংলাদেশে শান্তি ফেরাতে হয় তবে এই ভেড়ার চামড়া পরা নেকড়েকে সবার আগে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে। 2024 সালের আগস্ট মাস, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ফ্রান্সে অনুষ্ঠিত অলিম্পিক নিয়ে মেতেছিলেন বলে মনে করা হলেও তিনি আসলে ফ্রান্সে বসে বাংলাদেশের সর্বনাশ করছিলেন। 8ই আগস্ট ক্ষমতা দখল করার পর থেকে বিগত 18 মাস বাংলাদেশ কেবল তার সর্বনাশ প্রত্যক্ষ করেছে এবং এই সর্বনাশের বোঝা বাংলাদেশকে টানতে হবে আরো কম করে হলেও 50টি বছর। ইউনুস সরকারের 1.5 বছরের কার্যকাল যদি পর্যালোচনা করেন তাহলে এক ভয়ানক চিত্র আপনি পাবেন। যে ব্যক্তি মাইক্রো ক্রেডিটের জনক হিসাবে বিশ্বব্যাপী পরিচিত, তিনি একটি পূর্ণাঙ্গ দেশের অর্থনীতিকে মাইক্রো স্কেলে নামিয়ে এনেছেন। শেখ হাসিনা যেখানে এই ইকোনমিকে ম্যাক্রো করেছিলেন, বৃহৎ করেছিলেন, অথচ বাংলাদেশ ছিল উন্নতির পথে এগিয়ে চলা একটি উঠতি অর্থনীতির দেশ। মধ্যম আয়ের দেশের মর্যাদা পেতে আর সময় খুব বেশি অপেক্ষা করতে হতো না বাংলাদেশকে, কিন্তু ইউনুসের হাতে পড়ে সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। অর্থনীতির প্রসঙ্গ দিয়ে যেহেতু শুরু করেছিলাম সেটাই বলি। যে দেশ গত 1 দশকে গড়ে 6% উপরে জিডিপি প্রবৃদ্ধি বজায় রেখেছিল, ইউনুসের হাতে সেটা 3% নেমে এসেছে। 1.5 বছরে 3.5 লাখ কোটি টাকার সরকারি ঋণ বাড়িয়ে তিনি বিদায় নিচ্ছেন, অথচ এই ঋণ কোথায় কিভাবে ব্যয় হয়েছে তার কোনো হিসাব নেই। রাজস্ব আদায়ে গত 6 মাসে প্রায় 1.5 লাখ কোটি টাকার ঘাটতি হয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণে কমেছে। একসময় $48 বিলিয়ন কাছাকাছি যে রিজার্ভ ছিল তা এখন হ্রাস পেতে পেতে কোথায় নেমেছে আপনারা জানেন। অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে $23 বিলিয়ন পাচারের অভিযোগ তুলছেন, কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি ইউনুস মহাজন বা তার সরকার। শুধু অর্থনীতি নয়, সামাজিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে দেশের। সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়েছে, ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এমনকি তাদের অনেককে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এটা শুধু মানবিক বিপর্যয় নয়, দেশের জনবৈচিত্র্য এবং সামাজিক সংহতিরও ক্ষতি। শিক্ষাক্ষেত্রে বিপর্যয় নেমেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা, শিক্ষকদের উপর হামলা, শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাওয়া। আর যে দেশের তরুণরা একসময় বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে উচ্চশিক্ষা নিয়ে আসতো, ইউনুস কি বলেছেন যে বাংলাদেশিরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন। তার এই মন্তব্যের কারণে এখন তাদের সনদপত্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। গার্মেন্টস সেক্টরের কথা বলি। গার্মেন্টস সেক্টরের বিপর্যয়ের চিত্র আরো ভয়াবহ। গত 18 মাসে 2 শতাধিক গার্মেন্টস এবং টেক্সটাইল কারখানা বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়েছে 2 লাখ শ্রমিক। বায়াররা ক্রেতারা তাদের অফিস ভারতে নিয়ে গেছে, অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে। আর এই অবস্থায় আমেরিকার সাথে চুক্তি করে বাধ্য করা হলো যে আমেরিকান তুলা ব্যবহার করতে, যার ফলে উৎপাদন খরচ আরো বাড়বে। রাজনৈতিকভাবে দেশে একটি বিভক্তিমূলক পরিবেশ তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক শুধু নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বাদই দেওয়া হয়েছে। জাতীয় নেতাদের ভাস্কর্য ভাঙচুর ভেঙে ফেলা হয়েছে, এমনকি জাতির পিতার নাম মুছে দেওয়া হয়েছে প্রায়। এসব কিছু সমাজে এক ধরনের অস্থিরতা, বিভাজন তৈরি করেছে, যার প্রভাব দীর্ঘস্থায়ী। কূটনৈতিক ক্ষেত্র বলি। কূটনৈতিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে ডক্টর ইউনূসের হাত ধরে। ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণের চুক্তি করেছে, চীনের সাথে সম্পর্ক নিয়ে একটা ধোঁয়াশা। এর ফলে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়েছে। ইউনূস সরকারের সবচেয়ে বড় অপরাধ হলো দীর্ঘমেয়াদী চুক্তি করা। একটি অন্তর্বর্তীকালীন সরকার যার কাজ ছিল বিচার, সংস্কার, নির্বাচন, সেই সরকার 20, 30 এমনকি 33 বছর পর্যন্ত চুক্তি করে গেছে। এসব চুক্তির খেসারত দিতে হবে ভবিষ্যতের সরকারগুলোকে। আরেকটি বড় সমস্যা হলো জঙ্গিবাদের উত্থান। গত 1.5 বছরে জঙ্গি সংগঠনগুলো নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, কারণ সকল জঙ্গি মুক্ত। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি হয়েছে একটি উঠতি জঙ্গিবাদী দেশ হিসাবে। নিরাপত্তার ক্ষেত্রে ব্যাপক অবনতি হয়েছে। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি সব ধরনের অপরাধ বেড়েছে। মব দিয়ে সাধারণ
মানুষ হত্যা, ব্যবসা দখল, সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে গেছে। হেনরি কিসিঞ্জার একসময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। ইউনূসের শাসনামলে মনে হচ্ছে সেই তলাবিহীন ঝুড়িতে আমরা আবার ফিরে গেছি। যে দেশ একসময় শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল, সেই দেশ এখন নিজেই ঋণের জালে আটকা পড়ে গেছে। আর লজ্জার কথা যখন উঠলোই, তখন ডক্টর ইউনূসের সেই বিখ্যাত উক্তিটি মনে করিয়ে দিই আপনাদের। বাংলাদেশের মানুষ জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের আসনে বসে নিজ দেশের মানুষকে এভাবে অপমান করার নজির পৃথিবীর ইতিহাসে আসলে বিরল। তিনি হয়তো ভেবেছেন এতে বিদেশিদের কাছে তার সততার ভাবমূর্তি উজ্জ্বল হবে, এনজিও স্টাইলে ফান্ড পেতে সুবিধা হবে। কিন্তু এই কথার এই একটি কথার সুদূর প্রসারী প্রভাব যে কত ভয়াবহ তা কি তিনি ভেবেছেন? আজ যখন আমাদের মেধাবী ছাত্ররা উচ্চশিক্ষার জন্য বিদেশের দূতাবাসে দাঁড়াবে, কিংবা আমাদের ব্যবসায়ীরা যখন আন্তর্জাতিক বাজারে ডিল করতে যাবে, তখন তাদের দিকে সন্দেহের চোখে তাকাবে মানুষ। কারণ তাদের নেতা নিজেই সার্টিফাই করে গেছেন যে তারা জালিয়াত। এই আত্মঘাতী বয়ান দিয়ে তিনি কেবল বর্তমান প্রজন্মকে নয়, ভবিষ্যৎ প্রজন্মের গায়েও কলঙ্কের কালি মেখে দিয়েছেন। সব মিলিয়ে বিগত 18 মাসে আমরা যা দেখলাম তা কোনো স্বাভাবিক শাসনকাল ছিল না। এটি ছিল রিসেট বাটন চাপার নামে পুরো সিস্টেমকে ধসিয়ে দেওয়ার এক মহড়া। জ্বালানি খাতে এক্সেলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদী এলএনজি কেনার চুক্তি, শ্রম আইন পরিবর্তন করে শিল্প খাতে অস্থিরতা তৈরির সুযোগ, আর একের পর এক গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া, এসব সব এক সূত্রে গাথা। সরকার বিদায় নিচ্ছে, কিন্তু রেখে যাচ্ছে ঋণের এক বিশাল পাহাড়, ভঙ্গুর অর্থনীতি আর মেরুদণ্ডহীন এক পররাষ্ট্রনীতি। 53,000 কোটি টাকার বোয়িং ডিল, 15 বছরের জ্বালানি কেনার বাধ্যবাধকতা, আর কৃষি খাতের এই ধ্বংসযজ্ঞ, সব মিলিয়ে যে বোঝা আমাদের ঘাড়ে চাপানো হলো তা টানতে গিয়ে আগামী 50 বছর এই জাতিকে ধুঁকতে হবে। আগে বুঝতে পারি নাই বলে এখন অনেকেই দীর্ঘশ্বাস ফেলেন, কিন্তু দেরি হয়ে গেছে ভাইয়া, দেরি হয়ে গেছে আপু। পাহাড়ের ঢাল বেয়ে যে নামা গাড়ি, ব্রেক ফেল করা গাড়ির মতো বাংলাদেশের অর্থনীতি এখন খাদের দিকে জোরে ছুটছে। ইউনূস সাহেব হয়তো তার নোবেল আর আন্তর্জাতিক খ্যাতি নিয়ে ইতিহাসের পাতায় থাকবেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই 18 মাস চিহ্নিত হয়ে থাকবে এক মহা বিপর্যয়ের কাল পর্ব হিসাবে। আর ইউনূস জোচ্চোর জোচ্চোর জোচ্চোর, জালিয়াত এবং একটা শয়তান হিসাবে, যার নাম্বার 666। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের 17ই ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন, সংসদ বসবে, সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে, বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয়, তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়, সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। এই প্রক্রিয়ার বিস্তারিত নিয়মগুলো কি? দেখুন, সংসদের আবার প্রথমেই বলেছি, একটু আগেই বললাম, সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা যে কোনো অধ্যাদেশ সংসদ পুনর্গঠিত হওয়ার পর তার প্রথম বৈঠকে অবশ্যই উপস্থাপন করতে হবে। এই কতদিনের মধ্যে এটা পাশ করাতে হবে? সংসদে উপস্থাপিত হওয়ার পর থেকে 30 দিন কেটে যাওয়ার পর যদি ওটা পাশ না হয়, তাহলে ওই অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা অধ্যাদেশগুলো, যেগুলো গত 18 মাসে হয়েছে বহু অধ্যাদেশ, এটা সুতরাং আইনে পরিণত করতে হলে 30 দিনের মধ্যে, একেবারে প্রথম অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে 30 দিনের মধ্যে সংসদীয় বিল আকারে সেগুলো পাশ করতে হবে। সমস্ত সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের ভোটে সেই অর্ডিন্যান্স পাশ করলে তবে সেই অর্ডিন্যান্স কার্যকরী থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ একটি নতুন অধ্যাদেশের খসড়া তৈরি করেছিল। তো সেই খসড়ায় তারা একটা নীতিগত অনুমোদন দিয়েছে। এই অধ্যাদেশের লক্ষ্যটা কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল এবং এই সময়ে গৃহীত সমস্ত অর্ডিন্যান্সকে, সমস্ত কর্মকাণ্ডকে আইনি বৈধতা দেয়া, যাতে পরবর্তীতে কোনো আদালত বা কর্তৃপক্ষ এগুলো নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এই খসড়া, সেটা কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরে অধ্যাদেশ হয়নি। কিন্তু যাই হোক না কেন, যদি রাষ্ট্রপতির স্বাক্ষরে সেটা অধ্যাদেশ জারিও যদি হয়ে থাকতো, তাহলেও সংবিধানের যে নিয়ম রয়েছে, সংবিধানে যেটা বলা আছে বাংলাদেশের, তার বিরুদ্ধে কেউ যেতে পারে না। এবং সেই সংবিধান অনুযায়ী এই যে জিনিসটা, এই যে অধ্যাদেশগুলো, সেগুলো যদি ওই খসড়া অধ্যাদেশটা, সেগুলো বাতিল হয়ে যাবে যদি না নতুন সংসদ পাশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ
তাই সম্পূর্ণরূপে পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থাৎ তারেক রহমানের সরকারের সংসদ, এই সংসদ ত্রয়োদশ সংসদ চাইলে কোনো অধ্যাদেশ বাতিল করতে পারে অথবা অনুমোদন দিয়ে স্থায়ী আইনে পরিণত করতে পারে। এইবার প্রশ্ন উঠছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে সেইটাকে অধ্যাদেশ জারি করে অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে বাংলাদেশের ৭১-এর যুদ্ধ অপরাধীদের বাইরে যে আওয়ামী লীগ সরকারের যে কাজকর্ম, এই জুলাইয়ের আন্দোলন অভ্যুত্থান এই সময়ে যেসব হয়েছে, কিংবা তাদের ১৫ বছরের কর্মকাণ্ডকে যে তারা যুক্ত করেছে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, এই অর্ডিন্যান্সে যদি বাতিল হয়ে যায় তাহলে শেখ হাসিনার সরকারের ওপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তির ব্যাপারটা কি হবে? অধ্যাদেশ বাতিল হয়ে গেল বটে, যদি পাশ না করে এই সরকার, এই সংসদ ফেলে রেখে দেয়, যদি 30 দিন চলে গেলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে। যদি পার্লামেন্টে তুললো না, কিন্তু 30 দিন চলে গেল, তাহলে আপনি সেই অর্ডিন্যান্সগুলো বাতিল হয়ে যাবে। তার মধ্যে এই আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে আইন, এই যেটা বিচার হয়েছে সেটাও ওই যে অর্ডিন্যান্স, ওটাও বাতিল হয়ে যাবে। তাহলে প্রশ্ন থাকে, বাতিল হয়ে গেল অর্ডিন্যান্স, কিন্তু শেখ হাসিনার উপরে যে শাস্তি জারি হয়েছে সেটার কি হবে? সেটাও কি বাতিল হবে নাকি হবে না? দেখুন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং দেশের যে প্রচলিত আইনি নজির যা রয়েছে সেই নজির অনুযায়ী এর উত্তর হ্যাঁও হতে পারে, আবার কেউ নাও নিতে পারে। বরং এটি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে। দেখুন, সংবিধানের 93(2) অনুচ্ছেদ অনুযায়ী আগেই বলেছি যে কোনো অধ্যাদেশ সংসদে উপস্থাপনের 30 দিন পর যদি অনুমোদিত না হয় তবে তার কার্যকারিতা লোপ পায়। তবে সাধারণত কোনো আইন বা অধ্যাদেশ বাতিল হলে তার অধীনে আগে সম্পন্ন হওয়া কোনো কার্যক্রম, যেমন চূড়ান্ত রায় বা বিচার এবং তার দণ্ড দেয়া, এগুলো যদি হয়ে থাকে, দণ্ড যদি হয়, তাহলে সেগুলো সরাসরি বাতিল হয়ে যায় না, যদি না নতুন কোনো আইনে বিশেষভাবে তা বলা থাকে। এইবার দেখুন, 1973-এর যে অপরাধ ট্রাইব্যুনালস আইন ছিল, শেখ হাসিনা অন্যদের বিচার যে আইনের অধীনে হচ্ছে, সেটি একটি 1973 সালের মূল আইন যেটা ছিল ট্রাইব্যুনাল, সেই আইন থেকেই এটা উঠে এসছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেবল অধ্যাদেশের মাধ্যমে এই মূল আইনে কিছু সংশোধনী এনেছে। যদি পরবর্তী সংসদ এই সংশোধনী অধ্যাদেশ অনুমোদন না করে কিংবা 30টা দিন এইভাবে পাশ হয়ে যায়, তবে এই বিচারটা 1973 সালের মূল আইনের অধীনে কতটুকু বৈধ ছিল, আদৌ বৈধ ছিল না, এটা কিন্তু প্রাথমিকভাবে এটাই প্রমাণ হয়ে যায় এবং আইনি বিতর্ক সেটাই উঠতে পারে যদি এই কোনো অধ্যাদেশের অধীনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে রায় কার্যকর হয়ে যায়। এখানে তো রায় কার্যকর হয়নি, সুতরাং এখানে কি হবে? তাহলে এই বিচারের রায়টিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা শেখ হাসিনা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, তিনি করতেই পারেন। আবার এটা এইভাবে বাতিল হওয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন, এর আগেরবার যারা তাকে ফাঁসিয়েছিলেন এই ট্রাইব্যুনালে, তারাও সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আদালত তখন ওই বিচারের বৈধতা পরীক্ষা করতে পারেন। কিন্তু মুদ্রা কথা হলো এখন যে আইনি ধারাবাহিকতা ও সেভিংস ক্লজ বলে একটা কথা আছে। সাধারণত নতুন সংসদ যখন কোনো অধ্যাদেশকে আইনে রূপান্তর করে, তখন তাতে একটা সেভিংস ক্লজ থাকে, যা অধ্যাদেশ চলাকালীন সময়ে গৃহীত সকল কাজকে আইনি সুরক্ষা দেয়। সংসদ অধ্যাদেশটি পাশ করার সিদ্ধান্ত যদি না নেয়, তবে ওই সময়ের কাজের, ওই আইনের বিচারের, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার যে দণ্ড দেওয়া হয়েছে সেটা নিয়ে একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। কিন্তু শুধু ওই বিচারের, ওই মৃত্যুদণ্ডের প্রেক্ষিতে সেটা কার্যকর করা আর যাবে না। যদি পরবর্তী সংসদ সংশোধনী অধ্যাদেশটি পাশ না করে, তবে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বা রায়টা সরাসরি বাতিল না হলেও এর আইনি ভিত্তি মারাত্মক প্রশ্নের মুখে পড়বে এবং তাও উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ তৈরি হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম নিউজ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ সবাইকে।